নমস্কার বন্ধুরা, আমি তনুজা। এসো গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে তিলোত্তমা মজুমদারের ছোট গল্প ফক্কাবাদ পড়ে শোনাব। তাহলে তোমরা শুনতে থাকো। আজকের গল্প ফক্কাবাদ। দেশ জুড়ে 10 দিনব্যাপী উৎসব হতে চলেছে। আণবিক, পারমাণবিক ইত্যাদি যত রকম মারণাস্ত্র পৃথিবীর মহাশক্তিধর দেশগুলির ভাণ্ডার সমৃদ্ধ করেছে, তার সেরাটি সফল প্রয়োগ করেছে এই দেশ। এশিয়া মহাদেশের উত্তর পশ্চিম প্রান্তের এক ক্ষুদ্র দেশ। উৎসবের জন্য কোনো ফরমান জারি করতে হয়নি। এমন বুড়বাক্যে আছে যে এমন দিনেও খুশি নয়। তবে কিনা সব দেশেই থাকে কিছু প্রত্যন্ত অঞ্চল, ভালো মন্দের সরবরাহ সেখানে যথা নিয়মে পৌঁছয় না। তার সে খবরই হোক কি সুযোগ সুবিধা, ওই ক্ষুদ্র দেশে সেই রকমই এক রুক্ষ পাহাড়ি গ্রাম ফক্কাবাদ। বড় দুর্দশা সে গ্রামের। পথঘাট প্রায় নেই, শীতে বরফ, গরমে খরা। এক এক বছর বর্ষা প্রলয় নিয়ে আসে, তখন বড় বড় পাথর গড়িয়ে পড়ে। জীবন ধারণে সেখানে কঠিনতম কাজ। এই ফক্কাবাদেই বসবাস করে রতু আর চন্দা। আরও অনেক দম্পতির মতো তারাও ঘর বেঁধেছে সন্তান সন্ততি সহ এক সমৃদ্ধ জীবনের স্বপ্ন নিয়ে। অল্পদিন হলো বিয়ে হয়েছে, এখনো বাচ্চা আসেনি। রতুর ছেলেবেলায় অসুখ করেছিল। কি অসুখ সে জানে না। গ্রামের বৈদ্য জড়িবুটি খাইয়েছিল, কাজ হয়নি। একটি পা শুকনো কাঠি, কোনো মতে লেংচে চলতে সাহায্য করে। বাকি সব অঙ্গ এই যুবা বয়সে যেমন হওয়া উচিত তার চেয়ে কম পুষ্ট। তাই নিয়ে সে পাথুরে জমিতে চাষ দেয়, অন্তত এক বেলার আহার্য শস্য জোটাবার চেষ্টা করে। ওই সব কম পুষ্ট শরীর মাধ্যমেই সে চন্দার প্রেম পায়। চন্দা তাকে চাষের কাজে সাহায্য করে, ছাগল প্রতিপালন করে। সজীব বনলতার মতো তার প্রাণ শক্তি। দুবেলা পেট ভরে খাবার সেও পায় না, তবে ঈশ্বর অল্প দিয়ে তার শরীরকে ভরাট করেছেন। রতু আর চন্দা ফক্কাবাদ গ্রামের অন্যদের মতো যা পেয়েছে, যতটুকু পেয়েছে তাকেই সুখ শান্তি বলে জানে। এক হিমেল সকালে যখন কুয়াশা কেটে গেছে, আরামদায়ক রোদ্দুর ভরা খেতে কাজ করতে এলো রতু আর চন্দা। হঠাৎ তাদের অবাক করে দিয়ে একটি ঝোপের আড়াল থেকে দাঁতন করতে করতে বেরিয়ে এলো জ্বলন। হেসে বলল, কি রে চন্দা, কেমন আছিস? ল্যাংড়া রতুকে বিয়ে করেছিস দেখছি। রতু তোর কপাল রে, চন্দার মতো মেয়ের জন্য যে কেউ বসতবাটি বাজি রাখবে। সে একতলা থুতু ফেলল, ফের দাঁতন কাঠি চিবোচ্ছে। রতু শুকনো হাসল। ল্যাংড়া বলে সে চিরকাল উপহাসের পাত্র, তবু তার লজ্জা ফুরোয়নি। চন্দাকে বিয়ে করেছে বলে অন্য বন্ধুরাও টিটকিরি মেরেছে। জ্বলন তার সমবয়সী বন্ধু, সেও ব্যঙ্গোক্তি করবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। সে বলল, আরে জ্বলন, কবে এলি? এই তো কাল বিকেলে। ফক্কাবাদ যতই দরিদ্র এবং সংগ্রামী হোক, সচরাচর গাঁ ছেড়ে কেউ যায় না। রতুর বাবার যখন যুবক বয়স ছিল তখন একজন রাজধানীর উদ্দেশ্যে গিয়েছিল, আর ফেরেনি। তার কি হয়েছে কেউ জানে না। তাদের যাওয়া বলতে গ্রামের নিকটতম বাজার। মাসে একবার বসে। ছাগল, ভেড়া, খচ্চর, ঘোড়া, গাধা থেকে নুন, আলু, মুরগি, ওষুধপত্র, মদ, শুখা বা কাঁচা মাংস সবই বিকোয়। ফক্কাবাদ থেকে বাজার পর্যন্ত নেমে আসতে লাগে এক বেলা, উঠতে পুরো একটি দিন। বিকি কিনির পসরা নিয়ে মাসে ওই একটিবার গ্রাম ছাড়া হয় লোকজন। বাজারের দিনে আসে, ছাউনিতে রাত্রিবাস করে, পরের দিন ফিরে যায়। এই সব লোকজনের মধ্যে জ্বলন ব্যতিক্রম। বাজারের এক সওদাগরের সঙ্গে সে রাজধানী চলে যায় 10 বছর আগে। বছর খোঁজ ছিল না। লোকে ভেবেছিল সেই রতুর বাবার আমলের মানুষটির মতো জ্বলন নামে ছেলেটাও বেখবর হয়ে গেল, কিন্তু তাদের ধারণা মেলেনি। অবশেষে যখন সে গ্রামে এলো, তার তাগড়ায় ঘোড়া, জেল্লাদার পোশাক আশাক, কথা বলার কায়দা তরিবত দেখে সকলের চোখ ধাঁধিয়ে গিয়েছিল। সবাই বুঝেছিল জ্বলন ভালো আছে। রতু এবং অন্যান্য তরুণদের মধ্যে স্পষ্টত ভাগাভাগি হয়ে গিয়েছিল এই মতদ্বৈধে যে জ্বলনের মতো রাজধানীতে চলে যাওয়াই ভালো, না গ্রামে থেকে যাওয়া,
জ্বলনের সঙ্গে যাওয়ার জন্য অনেকেই তদবির করেছিল। শেষ পর্যন্ত জ্বলন সঙ্গে নেয় কেবল মন্তা আর লাজুকে। উঠতি যুবকুলে তারাই তখন দম্পতি। সেই যে গিয়েছিল আর এই এলো। মন্তা ও লাজু আর আসেনি। জ্বলন রতুকে ব্যঙ্গ করছে দেখে চন্দার কষ্ট হলো। সে বলল, তোর কি খাবার জুটছিল না জ্বলন? ভিক্ষে দিচ্ছিল না কেউ রাজধানীতে? রতু ভ্যাবাচাকা হয়ে বলল, কাকে কি বলছো চন্দা? জ্বলন এখন আমির জনাব, মস্ত লোক, দেখছো না চেহারাটা কি চিকন? ও কি আমাদের মতো জোয়ার বাজরা খেয়ে দিন কাটায়? তো কি খায়? আপেল, খেজুর মাংস? খেলোই বা, আমাদের কি? আমাদের তো আর নেমন্তন্ন করছে না। গরিবকে চেকনাই দেখতে এসেছে নাকি? চন্দা চিরবির করে। জ্বলন দাঁতন কাঠি ছুরি দিয়ে কোমরে বাঁধা জলপাত্র থেকে জল ঢেলে মুখ ধোয়। রতু বলে, কিছু মনে করিস না জ্বলন, চন্দা কোনো কারণে রেগে আছে। আরে আমি কি বুড়বাক যে সুন্দরী চন্দার কথায় রাগ করতে থাকবো? তাছাড়া চন্দা কি আমার পর? জ্বলন কান ছোঁয়া হাসিতে মুখ ভরিয়ে ফেলে। বলে, এতদিন পর ফক্কা বাঁধেলাম, তোরা বিয়ে করেছিস, দাওয়াত তো তোরাই দিবি আমাকে। কি রে রতু? রতু তাড়াতাড়ি বলে, নিশ্চয়ই নিশ্চয়ই, আজ রাতেই আমাদের ঘরে চলে আয়। তবে কি চলুন, আমাদের গরিবের সংসার, তোর উপযুক্ত সমাধান কি আমরা করতে পারবো? জ্বলন বলে, উপযুক্ত সমাধান আবার কি? বন্ধুর সঙ্গে বন্ধু প্রাণ খুলে সুখ দুঃখের গল্প করবে। বন্ধুনির হাতে যা হোক কিছু পেট পুড়ে খাবে, সেই তো মহাভোজ। পুরনো বন্ধুত্বের অন্তরঙ্গতা তার স্বরে ও সুরে রতু খুশি হলো। বড়লোক হয়েও জ্বলন রতুকে আগের চোখেই দেখে। একটু আধটু ব্যঙ্গ পরিহাস আর কোন বন্ধু করে না? জ্বলন ছাড়া বাকি সবার অবস্থাই তো তারই মতো। সেজন্য কি কেউ বেশি বন্ধু হয়ে গেছে না কম? জ্বলন ফিরে যাচ্ছে। রতু কাজে মন দিল। সম্পূর্ণ সুস্থ নয় বলে তার গতি ধীর। চন্দা মুখ গোমরা করে বলল, কথা নেই বার্তা নেই নেমন্তন্ন দিয়ে বসলে? রতু বলে, দিলাম কোথায়, ও তো চেয়ে নিল। চাইলেই দিতে হবে? বড়লোক বন্ধুকে খাওয়াবে কি শুনি? আমরা যা খাবো ও ও তাই খাবে চন্দা? তা বললে হয়? তোমার একটা মান সম্মান নেই? তাহলে কি করবে? খয়েরি মোরগটা রেখেছিলাম, আর একটু মোটা করে পরের হাটে বেচে কিছু জিনিস কিনবো, সেটাই কাটি। কালকের হাটে যাব না তো আমরা? কি করতে যাব? না আছে কেনার পয়সা, না আছে বেচার জিনিস। সন্ধ্যায় মোরগের ঝোল পেয়ে জ্বলন খুব খুশি। বলল, জানতাম বন্ধুনি আমায় শুধু মুখে বিদায় করবে না, এর সঙ্গে সুরা একটু পেলে জমতো খুব। যাকে, চন্দাকে দেখে এমনিতেই তো নেশা লেগে যাচ্ছে। সত্যি রতু, তোকে দেখে আমার ঈর্ষা হচ্ছে, আবার দুঃখ হচ্ছে। চন্দা বলল, ঈর্ষার কারণ তো সকালে বুঝেছি, দুঃখের কারণ কি রতুর পা? তা যদি হয় তো শুনে রাখো জ্বলন, ওই রোগা পুরনো পায়ের জন্য আর দুঃখের প্রয়োজন নেই। জ্বলন বলে, আরে না না, সে কথা না। চন্দা, তুই আমাকে 70 ঠাউরাচ্ছিস কেন বলতো? অনেকদিন পর মোরগের ঝোল পেয়ে রতু বেশ তৃপ্তি করে খাচ্ছিল। এ তো শুধু মাংস ভোজন নয়, তার চেয়েও বেশি কিছু। কারণ শুধু মোরগ পেলেই ঝোল হয় না, একটু তেল মশলা রসুন পেঁয়াজ লাগে। ঘরে কিছুই ছিল না। চন্দা চেয়ে চিনতে সংগ্রহ করেছে। প্রয়োজনের তুলনায় সবই ছিল অপ্রতুল, তবু রান্নায় কি স্বাদ! সুস্বাদে রতু ডুবেছিল। চন্দা ও জ্বলনের ঝগড়া বাঁধে দেখে সে তাড়াতাড়ি বলল, তা জ্বলন, মন্তা আর লাজুর খবর কি? সেই যে গেল, আর তো এলো না। কেন আসবে? এই ফক্কাবাদে কেন পচে মরতে আসবে? না না, মরতে আসবে কেন? বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের প্রতি টান বলেও তো একটা কথা আছে। এই যে তুই এত বছর পর পর আসিস কেন? না টান আছে বলেই তো। আরে টান কি ওদের নেই? আছে, সময় পায় না। রাজধানীতে মানুষের জীবন হলো চোখের পলক, এই শুরু এই শেষ। মানে? এত কাজ যে দিন কোথা দিয়ে কেটে যায় কেউ ঠাহর করতেই পারে না। এই যে তুই এলি, ওরা পারে না কেন? আসবে আসবে। এই তো গেল মাসে মন্তা একটা মস্ত ঘোড়া কিনল। তা একটা ঘোড়ায় পুরো পরিবার আসে কি করে? বাল বাচ্চা হয়েছে, পরিবার বেড়েছে, এ কি কম কথা? তোর পরিবারের কি খবর? হা হা, আমি কি বিয়ে করেছি নাকি? আমার সময় কোথায়? গ্রামে আসি কারণ একটা আমার কর্তব্য। মন্তা ও লাজুর মতো আরও যদি কাউকে নিয়ে সুখী জীবন দিতে পারি।
কি জানিস, যেতে অনেকেই চায়, কিন্তু সবাইকে নিয়ে যাওয়া যায় না। আর যাবই বা কেন? যে দুর্বল তার পাশে আগে দাঁড়াতে হয়। তুই বলবি মনটা ও লাজু কিসে দুর্বল? আমি বলবো সেভাবে দুর্বল না, কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে ওই প্রথম বিয়ে শাদী করলো। একটু সুখে থাকবে, আমোদে আহ্লাদে দিন কাটাবে, দেখতে ভালো লাগে না? এই যেমন তোর জন্য আমার দুঃখ হয় বললাম, আর চন্দা চটে উঠল। কেন হয় আগে শোন। তুই রতু ভালো মানুষ, রাজধানীতে তোর কত কাজের সুযোগ। কিভাবে? চন্দা জানতে চায়। জ্বলন বলে, ওখানকার ব্যাপার স্যাপার আলাদা। ওখানে অন্ধ, কানা, ল্যাংড়া, নুলো এদের আগে কাজ দেয়, তারপর মেয়েদের। মেয়েদের জন্য ওখানে কাজ আছে? থাকবে না? এখন কি আর সেই যুগ আছে যে মেয়েরা শুধু ঘর মুছবে, খানা বানাবে, বাচ্চা পয়দা করবে আর ছাগল চড়াবে? লাজু কাজ করে। করে বই কি। আরে দুর্বল মানুষের পাশে আগে দাঁড়াতে হয়, সেই শিক্ষা তো ওখানেই পেয়েছি। গ্রামের লোকে অক্ষম হলে তার মজা করায়, শহরে তার জন্য চোখের জল ফেলে। মজাক তো তুই কিছু কম ওড়াচ্ছিলি না সকালে রতুকে নিয়ে, চন্দা বলে। ঝোলন বলে, সত্যি চন্দা, বলিহারি তোর প্রেম। সেই সকাল থেকে এক জিনিস নিয়ে পড়ে আছিস। আচ্ছা, রতু তো আমার ইয়ার, নাকি ইয়ারের সঙ্গে ইয়ারকি করব না? আচ্ছা বাবা, মাফি চাইছি, হলো? আরে ছি ছি, চন্দার কথা রাখ। মাফি চেয়ে দোস্তিকে ছোট করিস না চলুন। তুই বরং বল, আমার মতো লোক সত্যি রাজধানীতে গিয়ে ভালো রোজগার করতে পারবে? আলবাত, জ্বলন উত্তর দেয়। চন্দা বলে, তা অতই যদি সহজ, এই ফক্কাবাদ গ্রাম ছাড়া আশেপাশে আরও তো গ্রাম আছে। সব গ্রামের সব লোক উজাড় করে রাজধানীতে চলে যাচ্ছে না কেন? ভয়ে, স্রেফ ভয়ে। নতুন জায়গা, নতুন লোক, নতুন কাজ, এসব ভয় পায়। তাছাড়া সবার কি জ্বলন বন্ধু আছে যে জান লড়িয়ে বন্ধুর উপকার করতে লাগবে? তাও বটে। রতু ও চন্দা ভাবল, মন্তা ও লাজুকে আমির বানানোর মূলে তো জ্বলনি। ভাবা যায়, তারা ঘোড়া কিনেছে। কজনের ভাগ্যে এমন বন্ধু জোটে? দুজনকে নীরব দেখে জ্বলন বলল, তাই বলছিলাম, আমি যখন এসে পড়েছি তোরা আমার সঙ্গে চল, ভাগ্য ফিরে যাবে। তাছাড়া রাজধানীতে এখন দারুণ সব ব্যাপার ঘটতে চলেছে। এখন কাজ পাওয়া খুব সহজ। তুই আছিস কদিন? 2-4 দিন থাকতাম, কিন্তু তোদের জন্য কালই রওনা দিতে পারি। কাল তো বাজার বসবে, ওখান থেকে একটা ঘোড়া ভাড়া করে নিলে আর চিন্তা নেই। চাই কি একটা ঘোড়া আমি কিনেও নিতে পারি। চন্দা বলে, বলিস কি, এই ঘর বাড়ি জমি জমা ছেড়ে কালই চলে যাব? গ্রামে কাউকে বলবো না? আলাপ আলোচনা করবো না? কর, আমি তো বারণ করিনি। তবে কাল বাজারের দিনে যে সুবিধা, তা পেতে আরও 1 মাস, তখন আবার আমি থাকবো না। ভেবে দেখ। ওখানে গিয়ে থাকবো কোথায়? কোথায় আবার? মানুষ যেখানে থাকে, লক্ষ লক্ষ ঘর, কোনো একটায় ঢুকে পড়লেই হলো। রোজগার করবি, ভাড়া দিবি, থাকবি, কে কি বলবে? রতু বলে, দুবেলায় খেতে পাবো রে চলুন। দুবেলা কি রে, 4 বেলা পাবি। খেতে পাবি, শুতে পাবি, মজা পাবি, কত আনন্দ উৎসব, হই হট্টগোল, চোখ ধাঁধিয়ে যাবে। অসুখ করলেই হাসপাতাল পাবি। হাসপাতালে রতুর পায়ে চিকিৎসা করানো যায় না? চন্দ্রা সাগ্রহে বলে। জ্বলন বলে, যায় না আবার? খুব যায়। আরে ওখানে কুকুর বিড়ালের পর্যন্ত চিকিৎসা হয় তো মানুষ। হাসপাতালে এত খাবার যে বিড়ালগুলো খেয়ে দিয়ে নড়তে পারে না। ইঁদুরগুলো ইয়া মোটা, ইঁদুর বেড়ালে ঝগড়া পর্যন্ত ভুলে গেছে। বেহস্ত রতু, বেহস্ত। যদি কাল যাস, জেনে রাখ স্বর্গের পথে যাচ্ছিস। আর ভালো না লাগলে চলে আসবি আবার। যেমন ছিলি তেমন থাকবি। তোদের জমি বাড়ি তো কেড়ে নিতে যাচ্ছে না কেউ। যাওয়াই যাক, ভাবল ভাবল রতু আর চন্দা। ওদের চোখে সমৃদ্ধ সুচিক্কণ জীবনের খোল লাগলো। আধ ফলন্ত ক্ষেত্র, আধ ভাঙা কুটির, আধ খাওয়া রুটির টুকরো ফেলে রেখে সেই কাক ভরে দুজনে বেরিয়ে পড়ল জ্বলনের সঙ্গে। বাজারের দিন বলে বেশিরভাগ লোক পথে নেমে পড়েছে। জ্বলন ল্যাংড়া রতু আর সুন্দরী চন্দাকে ঘোড়ার পিঠে চাপিয়ে নিজে হেঁটে চলেছে। পায়ের জন্য রতু বাজারে কমই আসে। লোকে ভাবল বন্ধুর ঘোড়ার সুবিধে পেয়েছে বলে ল্যাংড়া রতু বাজারে চলেছে। কিন্তু তারা যখন শুনল রতু আর চন্দাকে জ্বলন রাজধানীতে নিয়ে যাচ্ছে সুখের জীবন দিতে, তখন কেউ কেউ ভারী ঈর্ষাবোধ করল, কেউ কেউ ভয় পেল, কেউ কেউ সন্ধ্যায় অকুল হয়ে পড়ল। আর বাজারে পৌঁছে জ্বলন একটি ঘোড়া কিনে তাতে চেপে বসল।
3 দিন 3 রাত্রি চলার পর শ্রান্ত ক্লান্ত অভিভূত ঋতু আর চন্দাকে নিয়ে জ্বলন উপস্থিত হলো রাজধানীর প্রান্তে এক সরাইখানায়। উৎসব শুরু হতে চলেছে। চারদিকে আলোয় আলো। রাতের বেলা এত আলো জ্বলে? ঋতু ও চন্দা হা করে দেখছে। জ্বলন তাড়া দিল, চল চল, ওসব থেকে পরে চোখ পচে যাবে। এখন স্নান টান সেরে নে, ভালো পোশাক টোশাক পর। চন্দা বলল, আমি ক্লান্ত, একটু ঘুমোই ভালো করে। ঘুমোবি? আগে ভালো করে খাওয়া দাওয়া কর। চন্দা ও ঋতুর আশরা পোশাক জরাজীর্ণ, টুটা ফাটা। একমাত্র বিয়ের পোশাকটাই ছিল পরিষ্কার ও ঝলমলে। স্নান করে ওরা সেই পোশাকই পরল। উৎসব মুখর রাতেই পোশাকগুলি ভারী মানানসই। সরাইয়ের বিরাট ভোজনালয়ে তারা আহারে বসল। শিখে গাঁথা কত রকম মাংস, কত রকম চাপাটি, কি সুগন্ধ, কত লোক, কত হাঁক ডাক। ঋতু ও চন্দার বিস্ময় ফুরোয় না। তারা জ্বলনকে খুবই কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ দিতে লাগল। জ্বলন কান ছোঁয়া হাসি হাসছে। দলবল নিয়ে এক সেনাকর্তা ঢুকল। জ্বলন ছুটে গিয়ে তার কাছে আভূমি প্রণত অভিবাদন জানালো। সেনাকর্তা বলল, আরে জ্বলন যে, ভালো খবর আছে নাকি? কথা বলতে বলতে জ্বলন ঋতু ও চন্দার কাছে নিয়ে এলো কর্তাকে। বলল, একটা নতুন ঘোড়া কিনেছি, ভালো জাত, নেবেন নাকি? কর্তা ঋতু ও চন্দাকে ভালো করে দেখল। জ্বলন বলল, এই কর্তাকে সালাম কর। ঋতু ও চন্দা উঠে অভিবাদন করল, ঠিক তেমনি করে যেমন করেছিল জ্বলন। আর জ্বলন তো সত্যি একটা ঘোড়া কিনেছে, তাহলে ঘড়ি বলছে কেন? চন্দা বলে বসল, জ্বলন, কিনলি ঘোড়া, সাহেবকে ঘড়ি বলে চালাতে চাইছিস কেন? চন্দার কথা শুনে কর্তা হা হা করে হেসে উঠল। কেয়া বাত, কেয়া বাত করল কিছুক্ষণ। অতঃপর বলল, তাহলে চলুন, আমার ঘরে আয়, দাম টাম ঠিক হয়ে যাক। কর্তা সাঙ্গপাঙ্গ নিয়ে খেতে বসল। আর খাওয়া সেরে ঋতু আর চন্দা এমন ঘুম হলো যে তাদের আর জ্ঞান রইল না। সকালবেলায় ঘুম ভাঙল ঋতুর। দেখে পাশে চন্দা নেই। ভাবল বোধহয় বাইরে ঘুরছে ফিরছে, কিন্তু কোথায় সে? চন্দা নেই, জ্বলন নেই, এমনকি সাঙ্গপাঙ্গ সহ সেনাকর্তাও উধাও। বরবেশি ল্যাংড়া ঋতু হাপুস নয়নে কাঁদতে লাগলো। তার কান্না দেখে লোক জুটে গেল এবং বউ হারিয়েছে শুনে তারা সহানুভূতিও দেখালো বটে। তবে কিনা উৎসব শুরু হয়ে গেছে, কান্নাকাটি শোনার সময় নেই লোকের। কেউ বলল, শহরে যাও, খুঁজে পাবে। কেউ বলল, 2-4 দিন থাকো, ফিরে আসবে। কিন্তু টাকা কড়ি নেই, আঙুলে একটা দামি আংটিও নেই যে কেড়ে নেবে। সরাই মালিক ঋতুকে গলা ধাক্কা দিল। দিন নেই রাত নেই, ল্যাংড়া ঋতু পথ চলে। নাওয়া নেই খাওয়া নেই, চন্দাকে খুঁজে খুঁজে পাগল। চুল রুক্ষ, উস্কো খুস্কো, পোশাক ধুলি মলিন, গালে কদিনের খোঁচা খোঁচা দাড়ি, চোখে অসহায় যন্ত্রণার ছাপ। ঋতু এসে পৌঁছল রাজধানীর প্রধান অঞ্চলে। উৎসবের উল্লাসে হাজার হাজার লোকের মাঝে কোথাকার কোন ফক্কাবাদের ঋতু আর ঋতু রইল না, একটা লোক মাত্র হয়ে গেল। জনগণ পথে নেমে নাচাগানা করছে। হাজার হাজার জাতীয় পতাকা পতপত করে উঠছে। বাচ্চারা হাতে কাগজের পতাকা নিয়ে ছুটছে। এর মধ্যে লোকটাকে পেরে ফেলল শোকের মধ্যে সেরা শোক, ক্ষুধা। একে রোগা, তাই কদিন খায়নি। গ্রামে যা হোক কিছু খেত, লজ্জায় হাত পাতবেই বা কী করে। কিন্তু আর যে পারে না, ভুল করে খাবার চেয়ে বসলো এক সেনাকর্তার কাছে। সেনারা টহল দিচ্ছিল রাস্তায়, যাতে এই আনন্দের দিনে প্রতিবেশী কিন্তু শত্রু দেশ কোনো চক্রান্ত করতে না পারে। লোকটি শুকনো মুখে খাবার চাওয়ায় সেনাকর্তা বলল, এত খাই খাই কিসের? নাচ। আমি যে খোড়া লোক সাহেব। তবু নাচবি, যেমন করে পারিস। নাচবো? হ্যাঁ নাচবি। আজ আনন্দের দিন, উৎসবের প্রধান দিন আজ। দেখতে পাচ্ছিস সবাই কেমন নাচতে নাচতে বেহুশ। আজ যে যত খুশি সুরাপান করবে, খরচ দেবে সরকার। সুরা না সাহেব, একটু খাবার চাই, খাবো, খেয়ে বউকে খুঁজবো, আমার বউ হারিয়ে গেছে। লোকটা হাউ হাউ করে কাঁদতে লাগলো। সেনাকর্তা ঠাস করে চর কষিয়ে বলল, আনন্দের দিনে কাঁদিস? ল্যাংড়া কোথাকার, দেখ বউ মজা লুটতে কার সঙ্গে ভেগেছে। না না সাহেব, তা হতে পারে না। চুপ, আনন্দ কর। কিসের আনন্দ সাহেব? দেশ নিউক্লিয়ার বোমা ফাটিয়েছে, জানিস না উজবুক?
হা 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 হা, আমরা এখন শক্তিমান। সাহেব, কদিন ভুকা আছি, একটা দানা পড়েনি পেটে। তো কি হয়েছে? ভুক পেট থেকে রোজা রাখতে পারো, পূজা করতে পারো, ভুক হরতাল করতে পারো, আর আনন্দে নাচতে পারো না স্রেফ কদিন খাওনি বলে। কেন? তোর আনন্দ হচ্ছে না? না সাহেব, হচ্ছে না। না সাহেব। দেশদ্রোহী! এক লাথি মারল লোকটার তলপেটে। লোকটা মুখ থুবড়ে পড়ল, বমি করার উপক্রম হলো। কিছু বেরোলো না। কর্তা হাততালি দিল। দুজন সৈনিক ছুটে এলো। কর্তা বলল, নিউক্লিয় বোমার নামে শপথ, এ দেশদ্রোহী, বিদেশি গুপ্তচরও হতে পারে, একে নিয়ে যাও, বন্দি করো। বলা মাত্র সৈনিকরা লোকটাকে বেঁধে ফেলল পিচমোড়া করে। বাঁধবার কাটবার ছিন্ন ভিন্ন করবার অস্ত্র সদাই মজুদ সঙ্গে। এবার তাকে টেনে হিঁচড়ে নিয়ে চলল কোথায় কে জানে। অনাহারী দুর্বল লোকটার মাথার ভেতর নানা রঙের ভোজবাজি চলছিল। দলবদ্ধ উল্লসিত চিৎকারে সে আকাশের দিকে তাকালো। সবিস্ময়ে দেখল তার মাথার ভোজবাজি এখন আকাশ ভরা আলোর খেলা। সৈনিকদ্বয় সেদিকে তাকিয়ে স্যালুট করল। একজন হাতঘড়ি দেখে বলল, এই সেই ক্ষণ। অপরজন বলল, মহান বিজ্ঞানীরা সম্মানিত হলেন, তারা আজ সামরিক পোশাকে সজ্জিত। আজ বড় আনন্দের দিন, দেশ সাবালক হলো। হঠাৎ একখানা জাতীয় পতাকা উড়ে এসে পড়ল। লোকটা মুখ থুবড়ে পড়ল তার ওপর। একজন সৈনিক বলল, দেখ, এই মহাক্ষণে লোকটা জাতীয় পতাকা চুম্বন করছে। অপরজন বলল, তাহলে বোধহয় দেশদ্রোহী নয়। জাতীয় পতাকা ভিজে উঠল। দরিদ্র মানুষের সঙ্গে বোধহয় এমনি হয়। একটু ভালো থাকার তাগিদে কত অসহায় মানুষ যে কত রকম যন্ত্রণার মধ্যে দিয়ে নিজের জীবন অতিবাহিত করে, তা এই গল্পে লেখকের কলমে ফুটে উঠেছে। এতক্ষণ আমার গল্প পাঠ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের। কেমন লাগলো আজকের গল্প? যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে যখনই আমি নতুন গল্প দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো বিদায়। আবার সামনের মঙ্গলবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো।